দর্শক আপনাদেরকে আবারও আরেকবার স্বাগতম। কানাডা ইমিগ্রেশন সংক্রান্ত আমাদের যে বিস্তারিত আলোচনা আমরা শুরু করেছিলাম মিস শাহনাজ পারভিনের সাথে, রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট। আমরা আমাদের প্রথম পর্বে বিস্তারিত একটা আলোচনা করেছিলাম স্কিল মাইগ্রেশন বা স্কিল ওয়ার্কার প্রোগ্রাম নিয়ে। সাধারণত কানাডাতে স্কিল মাইগ্রেশন প্রোগ্রামকে চারটা ভাবে বিভক্ত করা যায়, যেটাকে ওভারলেইং করে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম বলা হয়ে থাকে। এই এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের মধ্যে চারটা অপশন থাকছে: ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, কেনেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস অথবা সিইসিও বলা হয় এটাকে, এবং ফেডারেল ট্রেড স্কিল ওয়ার্কার প্রোগ্রাম। তো প্রথম পর্বে আমরা মিস শাহনাজ পারভিনের কাছ থেকে এক্সপ্রেস এন্ট্রি বা ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম নিয়ে বিস্তারিত জেনেছি এবং আমরা চেষ্টা করেছি দর্শকদের কাছে পুঙ্খানুপুঙ্খু ইনফরমেশনগুলো পৌঁছে দেওয়ার। এই পর্বে আমরা চেষ্টা করব প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করতে, এবং এক্সপ্রেস এন্ট্রি বা ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামের সাথে বা অন্য প্রোগ্রামগুলোর সাথে প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রামের কী কী তাৎপর্যগত পার্থক্য, এর প্রস্তুতি নিতে গেলে আমাদেরকে আরও কি বেশি যত্নশীল হতে হবে বা কোন দিকে বেশি নজর দিতে হবে, এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আমরা মিস শাহনাজ পারভিনের কাছ থেকে আজকে আরও বিস্তারিত শুনব। তো আমরা এখন মিস শাহনাজ পারভিনের কাছে চলে যাচ্ছি। কেমন আছেন আপনি? গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এক্সপ্রেস এন্ট্রি ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম নিয়ে, এবং আমরা বিস্তারিত শুনেছি এই প্রস্তুতির বিষয়ে, আমাদের কত দিন লাগবে, খরচ কেমন, এবং সেটেলমেন্ট করতে গেলে কানাডাতে কি কি লাগবে। আমি যদি আজকেও প্রথম থেকে আপনার কাছে জানতে চাই, এই যে চারটা প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করছি, ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, কেনেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস এবং ফেডারেল ট্রেড স্কিল ওয়ার্কার প্রোগ্রাম। তো এই চারটা প্রোগ্রামের মধ্যে পিএনপি প্রোগ্রামটা আসলে কি বোঝাচ্ছে, বা এই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বলতে এই সংজ্ঞাটা কি, এটা দিয়ে আমরা কি বুঝবো? ধন্যবাদ আপনাকে। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম নিয়ে কথা বলার আগে আমার মনে হয় একটু বলে নেওয়া দরকার যে কানাডাতে 10টা প্রভিন্স এবং 3টা টেরিটরিজ রয়েছে। সো এই যে এক্সপ্রেস এন্ট্রি, যার আওতায় 4টা প্রোগ্রাম আপনি অলরেডি মেনশন করেছেন, যে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, কেনেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলো যেভাবে কাজ করে সেটা হচ্ছে, কিউবেক কখনোই এক্সপ্রেস এন্ট্রির আওতায় নয়। Quebec is the largest province in Canada. They have their own immigration system or rules or regulation. So যেটা আপনার প্রভিন্সের মধ্যে পড়ছে না। সুতরাং কিউবেক একটা প্রভিন্স হলেও পিএনপির মধ্যে বা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মধ্যে কিউবেককে ধরা হয় না, তাদের নিজস্ব গতিতে তারা চলে। এখন বাকি রইল অন্যান্য প্রভিন্স, যাদের মাধ্যমে একজন কানাডাতে স্কিল্ড ওয়ার্কার হিসেবে যেতে পারে। বিভিন্ন প্রভিন্স, যেহেতু আমি বলেছি যে বাকি যে প্রভিন্সগুলো তাদের নিজস্ব চাহিদা রয়েছে, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলো নির্ভর করে হচ্ছে ওই প্রভিন্সের লেবার মার্কেটের উপরে ভিত্তি করে। সে কারণে আপনি যদি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের অকুপেশন লিস্টটা দেখেন, সেই অকুপেশন লিস্ট বলে দেয় সেই পার্টিকুলার প্রভিন্সে কোন ধরনের মানুষের প্রয়োজন। এবং সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা প্রভিন্স তার নিজস্ব রিকোয়ারমেন্টস মাফিক চলে। সো আমার জন্য সুবিধা হবে, এবং আমি মনে করি দর্শকদের জন্য এটা উপকার হবে, আপনি যদি আমাকে বিভিন্ন প্রভিন্স ধরে প্রশ্ন করেন, তাহলে উত্তরগুলো করতে আমার জন্য সুবিধে, এবং আমার মনে হয় যে দর্শক যারা আমাদের দেখছেন তাদের জন্য সুবিধে। বিশেষ করে আপনাকে আমি প্রশ্ন করতে বলবো সাসকাচুয়ান প্রভিন্স, নোভা স্কটিয়া, ম্যানিটোবা, এই প্রভিন্সগুলো নিয়ে। ম্যাডাম ধন্যবাদ আমাদেরকে সুবিধা করে দেওয়ার জন্য, যে কোন স্পেসিফিক প্রোগ্রামগুলো নিয়ে কোয়েশ্চেন করলে আমাদের দর্শকদের জন্য সুবিধা হবে। আমাদের দর্শকদের সুবিধার জন্যই আমি আরও একটু আগে থেকে বা একটু পিছিয়ে শুরু করতে চাই। আমি যদি বুঝতে চাই একজন সাধারণ দর্শক বা ক্লায়েন্ট হিসেবে, যে এক্সপ্রেস এন্ট্রি বা ফেডারেল স্কিল ওয়ার্কার যে প্রোগ্রামটা, যেটা আমরা গত পর্বে আলোচনা করেছি, সেই প্রোগ্রামটার সাথে পিএনপি প্রোগ্রামের যোগ্যতা বা রিকোয়ারমেন্টসের কি খুব বেশি তফাৎ আছে, নাকি এটা সম্পূর্ণ একটা আলাদা প্রোগ্রাম? একটু যদি আমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিতে। আচ্ছা, আমি বলবো যে খানিকটা পার্থক্য রয়েছে, তবে বিশাল পার্থক্য নয়। অনেক জায়গায় পিএনপি প্রোগ্রামের সঙ্গে ফেডারেল স্কিল প্রোগ্রামের যোগাযোগ রয়েছে বা রিকোয়ারমেন্টসগুলো এক। যেমন ধরেন, ফেডারেল স্কিল ওয়ার্কারের আওতায় যদি কেউ কানাডাতে আসতে চান, তার শিক্ষাগত যোগ্যতার
পরিমাপ করা হয় যেভাবে পিএনপির ক্ষেত্রেও একইভাবে পরিমাপ করা হয়। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে কিছুটা তারতম্য রয়েছে, এজ ফ্যাক্টরের ক্ষেত্রে কিছুটা তারতম্য রয়েছে। খুব সহজ করে বলতে গেলে যে ফেডারেল স্কিল ওয়ার্কারের তুলনায় পিএনপি প্রোগ্রামে কানাডাতে যাওয়া তুলনামূলকভাবে সহজ, প্রোভাইডেড সেখানটাই আসলে আমি বলবো পার্থক্য একটা প্রভিন্স থেকে আরেকটা প্রভিন্সের, সেটা হচ্ছে যে অকুপেশন নিয়ে। অর্থাৎ সহজ করে বললে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামের আওতায় যে কোনো অকুপেশন থেকে প্রোভাইডেড উনি বাকি রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করছেন উনি কানাডাতে যেতে পারেন। কিন্তু পিএনপির ক্ষেত্রে বা প্রভিন্সিয়াল নমিনির ক্ষেত্রে পার্টিকুলার একটা প্রভিন্সকে বেছে নিতে হয় এবং ওই প্রভিন্সে যে অকুপেশনটা রয়েছে অকুপেশন ডিমান্ড লিস্টে সেই অকুপেশনে যখন উনি থাকেন তখনই যেতে পারেন। সুতরাং নীতিগতভাবে বা পদ্ধতিগতভাবে পার্থক্যটা এখানে। আপনার কথার মধ্যেই ম্যাডাম আমরা বারবার একটা বিষয় শুনতে পাচ্ছিলাম, সেটা হচ্ছে গিয়ে ইন ডিম্যান্ড লিস্ট, ইন ডিম্যান্ড অকুপেশন লিস্ট। তো আমরা স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো প্রভিন্স নিয়ে আলোচনা করার আগে আমরা দর্শকদের বোঝার সুবিধার জন্য একটু জানতে চাই এই টার্মটা কি, ইন ডিম্যান্ড অকুপেশন লিস্ট দিয়ে আসলে কি বোঝাচ্ছেন বা আমরা কি বুঝবো? ধন্যবাদ। ইন ডিমান্ড অকুপেশন লিস্ট বলতে যা বোঝায়, যে প্রভিন্সে আপনি ইন ডিমান্ড অকুপেশন লিস্টটা দেখছেন, যেমন ধরেন আমি যদি সাসকাচুয়ানের কথাই বলি, আপনি গেলে সেখানে দেখবেন যে গত মের 1 তারিখ থেকে সেখানে একটা ইন ডিমান্ড অকুপেশন লিস্ট দেওয়া হয়েছে, যেখানে আপনি ম্যানেজার অফ সোশ্যাল অ্যান্ড কমিউনিটি সার্ভিস রয়েছেন, অ্যাকাউন্টেন্ট টেকনিশিয়ান রয়েছেন কম্পিউটার প্রোগ্রামার রয়েছেন, আর্কিটেক্ট, এই ধরনের আরও নানান রকম মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, এরকম আপনার একটা অকুপেশন লিস্ট রয়েছে। অর্থাৎ মানে হচ্ছে, এটার অর্থ হচ্ছে যে এই অকুপেশনগুলো ডিমান্ডে রয়েছে এবং ওনারা চাচ্ছেন এই অকুপেশনের লোকজন, প্রোভাইডেড উনি আর বাকি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছেন, তারা যেন অ্যাপ্লিকেশন করে এবং তারা যেন কানাডাতে যেতে পারে। আপনি যদি অন্য প্রভিন্সে চলে যান, আমি যদি এই মুহূর্তে নোভা স্কোশিয়ার কথা বলি, নোভা স্কোশিয়াতে যেই অকুপেশনগুলো ইন ডিমান্ডে রয়েছে, অর্থাৎ নোভা স্কোশিয়াতে ওই অকুপেশনের লোকের প্রয়োজন রয়েছে, সেখানে আপনি একটা পার্থক্য দেখতে পাবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন, আপনি দেখবেন যে নোভা স্কোশিয়া এই মুহূর্তে যাদেরকে চাচ্ছে, অর্থাৎ যে অকুপেশনগুলোকে চাচ্ছে, তারা হচ্ছেন মূলত যারা ফাইন্যান্স বা অ্যাকাউন্টস নিয়ে ডিল করেন, যারা প্যারালিগাল, যারা নার্স, যারা সোশ্যাল ওয়ার্ক হিসেবে কাজ করছেন তাদেরকে, রাইট, এবং যারা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছেন। কিন্তু এই অকুপেশনটাই আপনার সাসকাচুয়ানের ক্ষেত্রে কিন্তু এক নয়। সুতরাং ইন ডিমান্ড বলতে এক কথায় যেটা বোঝায় সেটা হচ্ছে একটা নির্দিষ্ট প্রভিন্সের লেবার মার্কেটে যেই অকুপেশনটার চাহিদা রয়েছে। যেহেতু আপনি নিজে থেকেই আমাদেরকে বলছিলেন যে স্পেসিফিক্যালি বা নির্দিষ্ট করে আপনি 2টা বা 3টা প্রভিন্স নিয়ে আলোচনা করতে চান, আমরা ধরে নিচ্ছি যে আপনি যেহেতু অনেক বছর ধরে এই প্রফেশনে আছেন এবং কাজ করছেন এবং আপনিও চান বাংলাদেশ থেকে যারা যেতে চায় তাদের যাওয়ার পথটা খুবই সুগম হয় এবং সুন্দর করে খুব সহজেই আমরা যেতে পারি। তো আপনি কেন স্পেসিফিক্যালি সাসকাচুয়ান বা নোভা স্কোশিয়া নিয়েই দর্শকদেরকে বেশি করে জানাতে আগ্রহী, কেন 9টা প্রভিন্সের বাকিগুলো নিয়ে নয়? প্রথমে আমি বলেছি যে আমরা কিউবেক নিয়ে কথা বলবো না, তার কারণ হচ্ছে কিউবেক স্পেস এন্ট্রির আওতায় নয়, তাদের সুনির্দিষ্ট রিকোয়ারমেন্টস রয়েছে। তো সেদিক থেকে কিউবেককে আমি বাদ রেখেছি। এখন আপনার প্রশ্নটা আসলেই খুব ভ্যালিড যে কেন আমি মাত্র 2-3টে প্রভিন্সের কথা বলেছি, কেন আমি অ্যালবার্টার কথা বলিনি, কেন আমি পিইআর এর কথা বলিনি, এই প্রভিন্সগুলোকে কেন আমি বাদ রেখেছি। এর কারণ হচ্ছে যে সেখানে কেন ম্যানিটোবার কথা বলিনি, একটা বড় কারণ হচ্ছে সেখানে স্পেসিফিক রিকোয়ারমেন্টস, যেটা আমি বারবার বলার চেষ্টা করছি যে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের একটা বৈশিষ্ট্য হচ্ছে তার সুনির্দিষ্ট চাহিদা, যেটা নোভা স্কোশিয়ার রয়েছে সেটা হয়তো ম্যানিটোবার নেই, যেটা ম্যানিটোবার রয়েছে সেটা হয়তো অ্যালবার্টার নেই। যে প্রভিন্সগুলো আমি মেনশন করিনি তার কারণ হচ্ছে যে ওই প্রভিন্সগুলো জব অফার চাচ্ছে, যে আপনি যদি ওই প্রভিন্সে যেতে চান তাহলে ওখান থেকে ওই পার্টিকুলার প্রভিন্স থেকে আপনার অন্তত পক্ষে 1 বছর, কোনো প্রভিন্স বলছে 2 বছরের কাজের অফার থাকতে হবে, অর্থাৎ এমপ্লয়মেন্ট অফার থাকতে হবে। বাংলাদেশি একজন অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে এই
এমপ্লয়মেন্ট বা জব অফার পাওয়াটা যেহেতু খুবই কঠিন একটা কাজ, সেই কারণেই আমি আলাদা রেখেছি যে আলোচনায় আনিনি যে এটা হয়তো বা ওনাদেরকে খুব সাহায্য করবে না। কিন্তু কারো যদি ওই প্রভিন্স থেকে জব অফার থেকে থাকে তবে অবশ্যই তার জন্য ওই পার্টিকুলার প্রভিন্সের দরজাটা অনেক বেশি সুপ্রশস্ত। আপনার কথা প্রসঙ্গে যদি আবারও জিজ্ঞেস করি, যদি আমরা কোনো নির্দিষ্ট প্রমিস নিয়ে কথা বলতে চাই, সেটা সাসকাচুয়ান হোক বা নোভা স্কোশিয়া হোক, এবং আপনি যেটা বলছিলেন একটু আগে যে ইন ডিম্যান্ড অকুপেশন লিস্ট বলে একটা বিষয় থাকে, চাহিদাপূর্ণ পেশা ওই প্রভিন্সগুলোতে, তো এই পেশাগুলো কি সব সময়ের জন্যই থাকে, মানে চিরদিন ধরে একই পেশা থাকে নাকি এটা পরিবর্তনযোগ্য বা পরিবর্তনযোগ্য? না, খুব স্বাভাবিকভাবে এই পেশাগুলো সব সময় থাকবে না, কারণ এর মধ্যে আমি মেনশন করেছি যে সাসকাচুয়ানের জন্য এখন যে ইন ডিমান্ড অকুপেশন লিস্টটা রয়েছে এটা আপডেটেড হয়েছে 1 মে 2019। তার মানে হচ্ছে যে একটা সময়ের পরে এটা পরিবর্তন হয়। এই সময়ের অর্থটা হচ্ছে যে দে অলওয়েজ গো উইথ দ্য ডিমান্ড অফ দেয়ার লেবার মার্কেট। সুতরাং আজকে আপনি যে লিস্টটা দেখছেন 3 মাস পরে এই লিস্টটা নাও থাকতে পারে, আবার তারা চলে যাবে যে ওই পার্টিকুলার প্রভিন্সে কোন অকুপেশনটা ডিমান্ডে আসবে, কোন ধরনের পেশার লোকের প্রয়োজন হবে। আচ্ছা, তো যেহেতু আমরা আপনার কথার মাধ্যমে জানতে পেরেছি যে পিএনপি প্রোগ্রামগুলো অনেক সময় এক্সপ্রেস এন্ট্রি বা ফেডারেল স্কিল ওয়ার্কার যে প্রোগ্রাম সেটার মধ্যে থেকেও কাজ করে এবং ইন্ডিপেন্ডেন্টলিও কাজ করে, বিষয়টা যদি এরকমই হয় তাহলে কি পিএনপির ক্ষেত্রেও এই কথাটা সত্যি যে এই প্রোফাইলটা আমি ইলেকট্রনিক্যালি বা অনলাইন ভিত্তিক প্রোফাইল এবং সাবমিশনের প্রক্রিয়াটাও অনেকটা এক্সপ্রেস এন্ট্রি বা ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামের মতো, এবং এটার ভ্যালিডিটিও কি 1 বছর, নাকি এই জায়গাগুলো যদি একটু আমাদের দর্শকদের জন্য পরিষ্কার করতেন? উত্তরে আমি যেটা বলবো যে 2015 1 জানুয়ারি থেকে যখন এক্সপ্রেস এন্ট্রির আবির্ভাব হয়েছে বা সিস্টেমটা এসছে, তখন থেকে পুরো পার্মানেন্ট রেসিডেন্সির প্রক্রিয়াটাই অনলাইন ভিত্তিক হয়ে গিয়েছে। আমি অন্য প্রোগ্রাম নিয়ে কথা বলছি না, আমি বলছি স্কিলড ওয়ার্কার হিসেবে যারা যেতে চান। সো যখন অনলাইন ভিত্তিক থাকে তখন পিএনপির ক্ষেত্রেও আপনার অনলাইনের জন্য যখন প্রোফাইল আপলোড করছেন ফেডারেলের মতোই তার ভ্যালিডিটি হচ্ছে 1 বছর। 1 বছর পরে আপনার সেটা ইনভ্যালিড হয়ে যায়। কিন্তু আমি বলবো নিয়ম মাফিক যে পার্থক্যটা বা রুলসের দিক থেকে যে পার্থক্য সেটা হচ্ছে যে প্রভিন্সের ক্ষেত্রে, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে আপনি প্রথমে যে প্রোফাইল আপলোড করেন ফেডারেল স্কিলড ওয়ার্কার প্রোগ্রামের আপলোডের সাথে যেটা পার্থক্য সেটা হচ্ছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। আপনি সেখানে আপনি ইন্টারেস্টটা শো করছেন যে এই প্রভিন্সে আমি যেতে চাই, প্রোভাইডেড আপনার অকুপেশন লিস্টে রয়েছে এবং বাকি ক্রাইটেরিয়াগুলো আপনি ফুলফিল করছেন। এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিশনের পরে ওই পার্টিকুলার প্রভিন্স যদি দেখে যে আপনার স্কোর ভালো এবং আপনি যা রিকোয়ারমেন্টস তাদের রয়েছে আপনি ফুলফিল করেছেন, তখন তারা আপনাকে যেটা দিবে সেটাকে বলা হয় প্রভিন্সিয়াল নমিনি সার্টিফিকেট। তার মানে হচ্ছে ওই প্রভিন্স আপনাকে ইনভাইট করছে ওই প্রভিন্সে যেতে, যেটা আপনাকে সাহায্য করবে অ্যানাদার 600 পয়েন্ট আপনার টোটাল প্রোফাইলের সঙ্গে অ্যাড হতে। সো আপনি বুঝতে পারছেন যে আমরা শুরুতেই বলেছি যে এখন কানাডিয়ান ইমিগ্রেশন হচ্ছে স্কোরের একটা ব্যাপার বা স্কোরের খেলা। আপনি যত ভালো স্কোর করতে পারবেন আপনার সম্ভাবনাটা তত দ্রুত হবে। 600 যখন একজন অ্যাপ্লিকেন্টের স্কোরের সাথে যোগ হয় তখন এটা মাত্র 2 থেকে 3 সপ্তাহের একটা বিষয় বা 1 সপ্তাহেরও হতে পারে যে উনি অপেক্ষা করেন নেক্সট রাউন্ড অফ ইনভাইটেশনের জন্য। নেক্সট রাউন্ড অফ ইনভাইটেশন যখনই হয় খুব স্বাভাবিকভাবেই তার স্কোর লেভেল থাকে খুবই হাই এবং উনি আইটিএ পান। আইটিএ দেওয়ার ক্ষমতা শুধুই মাত্র ফেডারেল গভর্নমেন্টের, অর্থাৎ ফেডারেল গভর্নমেন্ট তাকে অ্যালাউ করছে পিআর অ্যাপ্লিকেশনের জন্য, এবং পিআর অ্যাপ্লিকেশন যখন বা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য যখন অ্যাপ্লিকেশনটা করা হয় তখন থেকে একই নিয়ম চলে। আপনার ফেডারেল স্কিলড ওয়ার্কারের ক্ষেত্রে যে নিয়ম, পিএনপি বা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের আওতায় যিনি অ্যাপ্লিকেশন করছেন তখন থেকে একই নিয়মে ওনাকে চলতে হয়। আপনার এই কথাগুলো খুবই উৎসাহব্যঞ্জক। আমরা স্বাভাবিকভাবেই ধরে নিতে পারি দর্শকরা খুবই উৎসাহ বোধ করবে প্রভিন্সিয়াল নমিনেশন সার্টিফিকেট পাওয়ার পরে তার যে পয়েন্ট বেড়ে যায় এই ব্যাপারটা শোনার পরে। কিন্তু আমরা যদি আরও একটু দর্শকদের বোঝার সুবিধার জন্য আমারও দর্শকদের হয়েই যদি আমি প্রশ্নটা করতে চাই যে এই স্কোরের যেই ব্যাপারটা
স্কিল মাইগ্রেশনের ক্ষেত্রে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামের ক্ষেত্রে যেভাবে কাজ করে, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে কি একইভাবেই কাজ করে, নাকি কোনো পার্থক্য বা তারতম্য আছে? মানে এই 600 পয়েন্টটা আমি কোত্থেকে পেলাম, একটু কি গোলমেলে না সাধারণ একটা মানুষের জন্য বোঝার জন্য? তো আপনি একটু ভেঙে ভেঙে পার্থক্যগুলো নিয়ে একটু কথা বলতেন, যে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে কিভাবে হচ্ছে, কোথা থেকে আমি 600 পাচ্ছি, আবার আলাদা করে আমি পিএনপি প্রোগ্রামে অ্যাপ্লাই করছি, একটু যদি আমার দর্শকদের বোঝানোর জন্য একটু ভেঙে বলতেন আমাদের। আসলে সুন্দর প্রশ্ন। পার্থক্য রয়েছে। আমি যখন একজন অ্যাপ্লিকেন্টকে সাহায্য করি বা একজন অ্যাপ্লিকেন্ট যখন পিএনপি প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করেন, এখানে শুরুতেই আমি বলেছি যে প্রত্যেকটা প্রভিন্সের রিকোয়ারমেন্টস আলাদা এবং স্কোরিংয়ের ক্ষেত্রেও আলাদা। যদি উদাহরণ দিয়ে আমাকে বলতে বলেন তাহলে আমি বলবো, আপনি যদি সাসকাচুয়ানের দিকে তাকান, সেখানে আউট অফ 100 একজন অ্যাপ্লিকেন্ট যদি 60 পান তাহলে উনি এলিজিবল হন। পাশাপাশি নোভা স্কোশিয়ার ক্ষেত্রে আমি আলোচনায় এনেছি, সেখানে একজন প্রার্থী যদি আউট অফ 100 67 তার হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। সুতরাং দেখছেন যে পয়েন্টগত দিক থেকেও সেখানে একটা পার্থক্য রয়েছে। ইজিয়ার কেন বলছি, যে যখন একজন পিএনপি প্রোগ্রামের মাধ্যমে অ্যাপ্লিকেশন করছেন, অর্থাৎ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট শো করছেন, তখন কিন্তু ফেডারেল স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে যে ভাবে ক্যালকুলেশনটা করা হয় সেটা পিএনপির ক্ষেত্রে করা হয় না। খুব সহজ করে বললে, পিএনপিতে অনেক ফ্লেক্সিবিলিটি রয়েছে। উদাহরণস্বরূপ যদি আমি বলি যে ফেডারেল স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে এজ ফ্যাক্টরটাতে, যেখানে অনেকেই আটকে যান এবং ওনারা স্কোর হারান, যে 20 থেকে 29-এর মধ্যে যার বয়স, তিনি শুধু সর্বোচ্চ নম্বর পাচ্ছেন বা স্কোর করছেন। কিন্তু প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে বয়সের এরিয়াটা আর একটু ওয়াইডার করা হয়েছে। সেক্ষেত্রে 20 থেকে 35 যখন বয়স হয়, তখন অনেকেই হয়তো অ্যাকোমোডেট করতে পারছেন এবং হাইয়েস্ট স্কোরটা করছেন। সুতরাং একদিক থেকে টোটাল স্কোর তুলনামূলকভাবে কম, অন্যদিকে উইন্ডোগুলো আরও ওয়াইডার। তো যার ফলে হচ্ছে যে, এবং অকুপেশনটা যদি থাকে, ইজিয়ার হয় যে নমিনেশনটা পেতে। প্রক্রিয়াটা আমি বলেছি যে ফেডারেল থেকে একটু স্বতন্ত্র। নমিনেশন পাওয়ার পরের প্রক্রিয়াটা ফেডারেল থেকে যিনি আইটিএ পেলেন, একই প্রক্রিয়া চলে। আমরা আপনার কথা থেকে একটু আগে যেটা শুনতে পেলাম, সেটা হচ্ছে কি, যে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামের ক্ষেত্রে আপনি যখন আমাদেরকে পয়েন্টগুলো বোঝাচ্ছিলেন, কিভাবে পয়েন্ট বেশি পাওয়া যায় বা কম পাওয়া যায়, তখন আমরা একটা বিষয় পরিলক্ষিত হয়েছে যে যারা কাপল বা ম্যারিড ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে পয়েন্টগুলো কমে যায় এবং সে এক্সট্রা কিছু পয়েন্ট পাচ্ছে ওই কারণে। পিএনপি প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রামগুলোর ক্ষেত্রে কি এরকম কোনো বাধা ধরার নিয়ম আছে, নাকি নিয়মগুলা প্রভিন্স টু প্রভিন্স ভ্যারি করে, নাকি সবার জন্য একই রকম? প্রভিন্সিয়াল নমিনির প্রোগ্রামের এখনকার রিকোয়ারমেন্টসের সঙ্গে 2015-র আগে, দ্যাট মিনস এক্সপ্রেস এন্ট্রি শুরু হওয়ার আগে যেভাবে ক্যালকুলেট করা হতো, মূলত ক্যালকুলেশনটা ওভাবেই চলছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, এখানে স্পাউস ভ্যালু অ্যাডও করেন না, উনি ভ্যালু ডিডাক্টও করেন না। এটা প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টের উপরেই নির্ভর করে। সুতরাং ওনার বয়স, ওনার শিক্ষাগত যোগ্যতা, ওনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ওনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সেগুলোর উপরে ভিত্তি করেই পুরনো প্রথায় 100-র মধ্যে 60 অথবা 100-র মধ্যে 67 পেলে উনি এলিজিবল হচ্ছেন ওই পার্টিকুলার প্রভিন্সটাতে এন্ট্রি করার জন্য। সুতরাং স্পাউস এক্ষেত্রে অবশ্যই ভালো হয় যদি স্পাউস এডুকেটেড হন, ওনার ভাষার প্রতি দক্ষতা থাকে, তবে স্কোরের দিক থেকে উনি ভ্যালু অ্যাড করতে বা কোনোভাবেই প্রভাব ফেলতে পারছেন না, ইতিবাচক অথবা নেতিবাচক কোনোভাবেই। আমরা আলোচনার মধ্যেই ওনাকে আরেকবার ধন্যবাদ দিতে চাই, কারণ প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম এবং ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম নিয়ে মানুষের মধ্যে প্রচুর কনফিউশন থাকে, কিন্তু এই বিষয়টাও বোঝা জরুরি যে দুটো স্বতন্ত্র প্রোগ্রাম এবং দুটো প্রোগ্রামের কে অ্যাপ্রোচ করার যে প্রক্রিয়া সেটাও আলাদা। এখন আমরা মিস আনাস পারভিনের নিজে যে বিষয়টা নিয়ে খুব আগ্রহ নিয়ে উনি কথা বলতে চান, স্পেসিফিক্যালি 2টা বা 3টা প্রভিন্স নিয়ে, সেই বিষয়টা নিয়ে আমরা ওনার কাছ থেকে একটু বিস্তারিত শুনবো। প্রথমে আমরা যাব সাসকাচুয়ান প্রভিন্স নিয়ে কথা বলতে। তার আগে আমি একটু বলে দিতে চাই, আমরা মিস আনাস পারভিনের কাছে এটা স্পেসিফিক্যালি জানতে চাবো এখন যে কেন সাসকাচুয়ান প্রভিন্স, এবং আমরা যারা বাংলাদেশ থেকে
প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে যেতে চাই, আমাদের জন্য সাসকাচুয়ান কেমন হবে, বা যেই অকুপেশন ইন ডিম্যান্ড লিস্টগুলো নিয়ে উনি কথা বলছেন, আমাদের বাংলাদেশে কি সেই অকুপেশনগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, বা সেই অকুপেশনগুলো কি আছে, বা থাকলেও আমাদের কি কি জরুরি দরকার লাগবে আমাদের সার্টিফিকেশন থেকে শুরু করে এক্সপিরিয়েন্সের, এই বিষয়গুলো নিয়ে আমরা মিস আনাস পারভিনের কাছ থেকে শুধুমাত্র সাসকাচুয়ান প্রভিন্সের ক্ষেত্রে এখন আমরা একটু বিস্তারিত শুনবো। তো মিস আনাস পারভিন, আপনি যদি আমাকে একটু বিস্তারিত বলেন যে যেই অকুপেশন ইন ডিম্যান্ড লিস্টটা আপনার সামনে ওপেন আছে, বাংলাদেশ থেকে কি খুব বেশি লোক এই অকুপেশন ইন ডিম্যান্ড লিস্ট থেকে যেতে পারবে, অথবা খুব কি আমাদের জন্য সহজ, একটু যদি দেখে বলতেন। যেমন আপনি একটু আগে বলছিলেন প্যারামেডিক, সাইকোলজিস্ট, মেডিকেল সোনোগ্রাফার, সোশ্যাল অ্যান্ড কমিউনিটি সার্ভিস ওয়ার্কার, একটু যদি নিচের দিকে যাই আমরা প্রোগ্রাম লিডার অ্যান্ড ইনস্ট্রাকশন ইন রিক্রিয়েশন, স্পোর্টস অ্যান্ড ফিটনেস, মিট কাটার, যেটা অনেকেরই মাইন্ড স্ট্রাইকিং হতে পারে, মিট কাটার সোজা বাংলায় বললে কষাই, ঠিক আছে, বেকার যারা বেকারিতে কাজ করে, গ্লেজিয়ার যারা গ্লাস কাটে, হেভি ডিউটি ইকুইপমেন্ট যারা বিল্ডিং ম্যাটেরিয়াল নিয়ে কাজ করে, মেকানিক্স, টেকনিশিয়ান, হ্যাঁ, অটোমোটিভ সার্ভিস টেকনিশিয়ানস, মোটর ভেহিকল বডি রিপেয়ার। সো এই কাজগুলো কিন্তু বাংলাদেশের প্রচুর মানুষজন করছে। কারো হয়তো সার্টিফিকেশন আছে, কারো হয়তো নেই, কারো হয়তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখানোর ক্ষমতা আছে, কারো নেই। বাট বিষয়গুলো কি আসলেই এত সহজ? এই প্রফেশনগুলোতে কি আসলেই মানুষের পক্ষে যাওয়া সম্ভব বাংলাদেশ থেকে? আমি বলবো খুবই সম্ভব, এবং আপনি যদি সংখ্যাগত দিক থেকে দেখেন, আমি বলবো যে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে যাওয়াটার যতটা কঠিন, সেটা পিএনপির ক্ষেত্রে কিন্তু অতটা কঠিন নয়, এবং সে কারণে সুনির্দিষ্টভাবেই আমি দুটো প্রভিন্সের নাম মেনশন করেছি, তার মধ্যে এসআইএনপি বা সাসকাচুয়ান একটা, আর একটা নোভা স্কশিয়া। আপনি নিজেই যদি অকুপেশন লিস্টটা ধরে যান, আমরা প্রথমেই যদি দেখি যে ম্যানেজার ইন সোশ্যাল অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস, এখানে যে যোগ্যতা চাওয়া হয়েছে তা হচ্ছে আপনার 4 বছরের প্রোগ্রাম ইন সোশ্যাল সায়েন্স ফিল্ডে থেকে, এবং আমার মনে হয় যে প্রচুর সংখ্যায় মাস্টার্স রয়েছে যারা সোশ্যাল সার্ভিস অথবা সোশ্যাল ওয়ার্কে পড়াশোনা করেছেন। কিন্তু সাসকাচুয়ানের ক্ষেত্রে আরেকটা বিশেষ চাহিদা রয়েছে অ্যাপার্ট ফ্রম ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট, কারণ আমরা জানি যে কানাডিয়ান ইমিগ্রেশনের ক্ষেত্রে, সেটা আপনার প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রেই হোক, অথবা আপনার ট্রেডের ক্ষেত্রেই হোক, অথবা কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস অর ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামের ক্ষেত্রেই হোক, credential assessment is must. It's like English proficiency report or IELTS report. এছাড়াও সাসকাচুয়ানের ক্ষেত্রে বাড়তি একটা চাহিদা রয়েছে, সেটা হচ্ছে যে ওই প্রভিন্স থেকে এক ধরনের সার্টিফিকেশন, অর্থাৎ আপনি যে প্রফেশনটাতে কাজ করছেন সেই প্রফেশনটার জন্য ওখানকার যে স্থানীয় অ্যাসোসিয়েশন রয়েছে, যেমন আমি যদি এই পার্টিকুলার মানে অকুপেশনটাকে দেখি, যেটা কমিউনিটি সার্ভিস ওয়ার্কার অথবা ম্যানেজার, সেখানে সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন রয়েছে, তাদের কাছ থেকে একটা সার্টিফিকেশন নিতে হবে। অ্যাপারেন্টলি যদি মনেও হতে পারে এটা কি একটা দুরূহ প্রক্রিয়া, এটা কি খুব কঠিন, আসলে নয়, এটা একটা প্রক্রিয়া লাইক ইসিএ অর্থাৎ ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট। এই দুটো পেপার যদি কারো কাছে থাকে এবং বাকি প্রক্রিয়াটা যদি রিকোয়ারমেন্টসগুলো যদি উনি ফুলফিল করতে পারেন, আমি বলবো সাসকাচুয়ান প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম তাদের জন্য একটা লোভনীয় বা সহজ তরিকা। আপনার কথার সূত্র ধরেই যদি আমরা আসি, অনেকেই কিন্তু সোশ্যাল সায়েন্সে মাস্টার্স করেছেন বা বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনে বা এনজিওতে কাজ করছেন, তাদের জন্য বিষয়টা অনেকখানি বোধগম্য এবং অনেকখানি সহজ। কিন্তু আমরা যদি অকুপেশন লিস্ট ধরে একটু নিচের দিকে যাই, আমরা দেখতে পাবো যে মেডিকেল সোনোগ্রাফার, প্যারামেডিক, সাইকোলজিস্ট, এবং আরো যদি একটু নিচের দিকে যাই লিস্টে, মিট কাটার, বেকার। বাংলাদেশের অবস্থার পরিপ্রেক্ষিতে যদি আপনার কাছে আমি স্পেসিফিকলি জানতে চাই যে কেউ বেকারিতে কাজ করে, বা কেউ গ্লাস কাটার হিসেবে কাজ করে, বা হেভি ডিউটি ইকুইপমেন্ট নিয়ে কাজ করে, বিল্ডিং কনস্ট্রাকশন, তাদের তো অনেক সময় শিক্ষাগত যোগ্যতার বিষয়টা তাদের ক্ষেত্রে কিভাবে নিরূপণ হয়? বা আমি যদি একজন মিট কাটার হই, বা আমি যদি একজন বেকার হই, আমি হয়তো খুব ভালো কাজ জানি বা করতে পারি, আমি কিভাবে প্রমাণ করব আমি একজন ভালো মানে প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রামের জন্য ক্যান্ডিডেট? আমি কিন্তু আপনাকে
আমি কিন্তু আপনাকে বলেছি যে আপনার এই যে অকুপেশনগুলো আছে, এই অকুপেশনগুলোর মধ্যে শুধু থাকলেই চলবে না, এখানে বাকি যে রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করতে হবে সেটা একজন অ্যাপ্লিকেন্টের জন্য মাস্ট। সেই ক্রাইটেরিয়াগুলো তাকে ফুলফিল করতে হবে। তার মধ্যে ইংরেজি একটা রয়েছে, তার মধ্যে এডুকেশন একটা রয়েছে। আপনি যদি বেকারের প্রফেশনটাতেই যদি আমরা কনসেন্ট্রেট করি, আপনি সেখানে দেখেন পরিষ্কার করে বলা আছে যে একজনের অন্তত পক্ষে 2 বছরের একটা ডিপ্লোমা প্রোগ্রাম থাকতে হবে অথবা ভোকেশনাল ট্রেনিং, যেখানে তার স্পেশালাইজেশন রয়েছে বেকারি এবং পেস্ট্রি আর্টের উপরে, এবং ওনার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স রয়েছে এবং উনি কাজ করেছেন, কাজের অভিজ্ঞতা রয়েছে। সুতরাং এডুকেশনটা কি সেটা বলে দেওয়া আছে, ওনার ডিপ্লোমা কি ধরনের হবে সেটা বলে দেওয়া আছে, এবং কাজের অভিজ্ঞতা। এরপরেও যেটা সেটা হচ্ছে যে ওনার ইংরেজির অভিজ্ঞতা থাকতে হবে, ওনার বয়স ওই ইয়ের মধ্যে থাকতে হবে, যে এজ ব্র্যাকেটটা রয়েছে তার মধ্যে থাকতে হবে। টপ অফ এভরিথিং আউট অফ 100 তাকে 60 পেতে হবে। সুতরাং যদি কেউ আপনার এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারে, তার জন্য কি সহজ নয়? খুবই আশাব্যঞ্জক কথা মিস শাহনাজ পারভীন, কিন্তু বাংলাদেশের অবস্থার পরিপ্রেক্ষিতে যদি আমি এটা জানতে চাই যে আমার তো গ্র্যাজুয়েশন নেই, আমি হয়তো কোনো পলিটেকনিক ইনস্টিটিউশন বা কোনো ডিপ্লোমা সার্ভিস প্রোভাইড করে এমন কোনো ইনস্টিটিউশন থেকে 1 বছরের 2 বছরের কোনো ট্রেনিং নিয়েছি এবং কোথাও কাজ করছি, তখন আমার ক্ষেত্রে বিষয়টা কি আসলে এইরকমই? মানে আমরা কিন্তু অনেক কনফিউশনে থাকি যে না মিনিমাম গ্র্যাজুয়েশন লাগবে অথবা আমি মাস্টার্স লাগবে, তাছাড়া আমি যেতে পারবো না, আমি স্কিল ওয়ার্কার হতে পারবো না। তাহলে কি আমরা যারা পলিটেকনিক থেকে বা বিভিন্ন সার্টিফিকেশন ইনস্টিটিউশন থেকে পাশ করে কাজ করছি, আমাদের জন্য কি বিষয়টা এরকমই সাবলীল? সেই কথাটা কিন্তু আমি বারবার বলার চেষ্টা করছি যে ফেডারেল স্কিল ওয়ার্কার যেখানে আপনাকে আটকে দিচ্ছে, তার কারণ হচ্ছে যেটা হাই ডিমান্ডিং প্রোগ্রাম। আমি বলবো যে ইন টার্মস অফ এডুকেশন, ইন টার্মস অফ ইংলিশ প্রফিসিয়েন্সি, ইন টার্মস অফ এজ, ইন কম্পেয়ার টু ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম অনেক ফ্লেক্সিবল। কেন ফ্লেক্সিবল? সেই কারণেই কিন্তু, কারণ একজন যিনি বেকার তার কাছ থেকে সাধারণত, আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে ধরি, যে এটা এক্সপেক্ট করাটা বা এই ক্লায়েন্ট হয়তো আপনি পাবেন না, বা কেউ হয়তো মাস্টার্স পাস করার পরে উনি 1 বছরের ডিপ্লোমা প্রোগ্রামে যাবেন না বেকারি করার জন্য। সুতরাং যদি তার 1 বছরের ডিপ্লোমা থাকে, যদি ওনার ইংরেজির দক্ষতা থাকে, ইন এনি ওয়ে ওনাকে 60 পেতে হবে আউট অফ 100, অবশ্যই সে যেতে পারে। এখন যদি আমরা আবারও স্পেসিফিক্যালি সাসকাচুয়ান প্রভিন্স নিয়ে কথা বলতে চাই, আমরা জানি কানাডা একটা খুবই শীতপ্রিয় বা শীত প্রধান দেশ, এবং সাসকাচুয়ানও একটুখানি হয়তো বেশি শীত অন্য অন্য প্রভিন্স থেকে। আমাদের তো কিছুটা মানিয়ে নিতে হবে যেখানেই যাই আমরা স্বাভাবিকভাবেই, কিন্তু সাসকাচুয়ানে গিয়ে বড় শহর, সবাই হয়তো বড় শহরে যেতে চায়, মন্ট্রিয়াল হোক বা সেটা টরন্টো হোক। আমি সাসকাচুয়ানে যাব, সাসকাচুয়ানে গিয়ে তাহলে আমার জব করার বা জব পাওয়ার অপরচুনিটিটা কেমন হবে? আমি যদি ধরেই নেই যে আমি মিট কাটার বা বেকার বা আমি কুক, আমি কি গিয়ে কাজ পাবো? হ্যাঁ, আমি কি গিয়ে কাজ পাবো ওখানে, নাকি আমাকে আসলে দিনের শেষে ঘুরে ফিরে কোনো বড় শহরের উদ্দেশ্যেই রওনা দিতে হবে? আমি বলবো প্রথম প্রশ্ন উত্তর দিই। আপনি বলেছেন যে সাসকাচুয়ান তুলনামূলকভাবে ওয়েদারটা একটু হার্শ ইন কম্পেয়ার টু, আমি যদি ধরে নিই অন্টারিও। আবার আপনি যদি সাসকাচুয়ানকে তুলনা করি ইয়েলোনাইফের সঙ্গে, তাহলে সাসকাচুয়ান অনেক ওয়ার্মার। সুতরাং আমার কাছে মনে হয় যে এটা একজন ব্যক্তি বা পরিবার যেখানে যাচ্ছে, সে এটাকে কিভাবে মেনে নিতে চাচ্ছে বা সে এটা কিভাবে অ্যাকসেপ্ট করছে। সে তার দেশ ছেড়ে, বাংলাদেশ ছেড়ে একটা নতুন জায়গায় যাচ্ছে, নতুন দেশে যাচ্ছে, নিজেকে অনেক কিছু পরিবর্ধনের মধ্যে দিয়ে যাচ্ছে। একই প্রশ্ন যদি আমি আপনাকে করি, বাংলাদেশে অনেক গরম পড়ে, তার থেকে বেশি পড়ে দুবাইতে। দুবাইয়ের লোক কি করে ওখানে সার্ভাইভ করেন? সুতরাং আপনি নিজেকে কিভাবে তৈরি করছেন মানসিকভাবে, সেটা একটা জরুরি বিষয়। আর আপনি কিছু বড় শহরের কথা বলেছেন, প্রত্যেকটা প্রভিন্সে বড় শহর রয়েছে। অন্টারিওর মধ্যে হয়তো টরন্টো, কিউবেকের জন্য হয়তো মন্ট্রিয়াল, ঠিক একইভাবে সাসকাচুয়ানের জন্য রয়েছে সাসকাটুন। এছাড়াও সাসকাটুন শুধু একটা সিটি দিয়েই বা একটা শহর দিয়ে কিন্তু সাসকাচুয়ান প্রভিন্স নয়। সুখের কথা হচ্ছে
আমি যদি বাঙালি কমিউনিটির কথাও বলি, আপনি কাজ পাওয়ার সুযোগের কথা বলেছেন, এত বেশি ইমিগ্রেন্ট এখন বিভিন্ন প্রভিন্সে গিয়েছে, স্পেসিফিক্যালি সাসকাচুয়ানের ক্ষেত্রে আমি বলবো এত ইমিগ্রেন্ট, এত বাংলাদেশির সংখ্যা, সেখানে আসলে আপনার নিজের যদি ইচ্ছে থাকে, আপনার যদি কাজের দক্ষতা থাকে, কারণ যেই প্রফেশনটা নিয়ে আমরা কথা বলছি এটা খুবই প্র্যাকটিক্যাল কাজ করার অভিজ্ঞতা, হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা। সুতরাং আমার মনে হয় না যে বেকার হিসেবে যিনি যাবেন ওনার কাজ পেতে অসুবিধা হবে। রাদার আমি বলবো যিনি সোশ্যাল ওয়ার্কার হিসেবে যাচ্ছেন তার হয়তো খানিকটা কাজ খুঁজে নেওয়ার জন্য কিছুটা সময় লাগতে পারে, কিন্তু বেকার বা মিড কাটার হিসেবে যিনি যাচ্ছেন আমার মনে হয় ওনার কাজের সুযোগ অনেক অনেক ওয়াইডার দেন আদার অকুপেশনস। আমরা অনেকগুলো প্রফেশনালি লিস্ট সম্পর্কে আপনার কাছ থেকে জানতে পারলাম, এবং আপনি যেটা একটু আগে বলছিলেন যে সেই যোগ্যতাগুলো প্রমাণ করার জন্য দুটো ব্যবস্থা, একটা হচ্ছে গিয়ে এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট, আর একটা হচ্ছে গিয়ে প্রভিন্স থেকে সেই অ্যাসোসিয়েশনগুলো থেকে সার্টিফিকেটগুলো নেওয়া। তো যতগুলো প্রফেশন থাকে সবগুলো প্রফেশনে কি এরকম সার্টিফিকেশন ম্যান্ডেটরি, নাকি কিছু কিছু প্রফেশন আছে যেটাতে আসলে সার্টিফিকেশনগুলো ম্যান্ডেটরি না? এরকম যদি কোনো একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে বলতেন। না, আপনার সবগুলো প্রফেশনের জন্যই সাসকাচুয়ান প্রভিন্স থেকে সার্টিফিকেশনের প্রয়োজন নেই। একেবারে সুনির্দিষ্ট করে বলা আছে যে কোন অকুপেশনের জন্য সার্টিফিকেশন লাগবে, কোনটার জন্য লাগবে না। আমি যদি আপনাকে সেই লিস্টটা ধরেই একটু কথা বলি যে কোন অকুপেশনের জন্য লাগবে না, যেমন ধরেন কেউ যদি অ্যাকাউন্টিং টেকনিশিয়ানস হন তাহলে তার লোকাল সার্টিফিকেশন লাগছে না, লোকাল বলতে আমি সাসকাচুয়ানকে বোঝাচ্ছি। কেউ যদি আর্কিটেক্ট হন তাহলে ওনার জন্য লাগছে না। কেউ যদি সাইকোলজিস্ট হিসেবে যেতে চান তার লাগছে না। বেকারি নিয়ে যারা কাজ করছেন তাদের লাগছে না। যারা প্রোগ্রাম লিডার অ্যান্ড ইনস্ট্রাক্টর ইন রিক্রিয়েশন স্পোর্টস অ্যান্ড ফিটনেস তাদের লাগছে না। তার মানে আমরা এটাই বুঝতে পারছি যে যারা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে আগ্রহী তাদেরকে এই বিষয়টা সম্পর্কে একটু ওয়াকিবহাল থাকতে হবে যে আমার প্রফেশনটা ইন ডিমান্ড লিস্টে আছে নাকি, এবং ইন ডিমান্ড লিস্টে থাকার পরেও আমার আসলে আলাদা করে কোনো সার্টিফিকেশন লাগবে নাকি। এটা যখন কোনো ক্যান্ডিডেট বা ক্লায়েন্ট ট্রাই করবে ওই স্পেসিফিক প্রোগ্রামের জন্য, তখন তাকে এটা একটু মাথায় রেখে আগাতে হবে। তো এর পাশাপাশি আমি যদি একটু প্রসঙ্গ অন্যদিকে নেওয়ার চেষ্টা করি, আমরা যারা বাঙালি আমরা খুবই ঘরকুনো, এবং আমরা সবসময় পছন্দ করি পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে থাকতে। তো আমি সাসকাচুয়ানে গেলে কি কখনো টরন্টো যেতে পারবো না? আমাকে কি সারা জীবন সাসকাচুয়ান বা সাসকাটুনেই থাকতে হবে? আমি কি কখনো অন্য কোনো বড় শহরে মুভ করতে পারবো না? প্রথম কথা হচ্ছে যে সাসকাচুয়ান প্রভিন্সে যদি আপনি যান, নট নেসেসারিলি আপনাকে পার্টিকুলার একটা শহরে থাকতে হবে সাসকাচুয়ান প্রভিন্সের মধ্যে, যেটা আমরা সাসকাটুনের কথা বলেছি। আপনি ইউ আর অ্যালাউড টু মুভ কি বলবো থ্রু আউট ক্যানাডা। আপনি আপনার মোবিলিটি নিয়ে কোনো কোয়েশ্চেন হবে না, আপনি যেখানে খুশি সেখানে কানাডার মধ্যে যেতে পারেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনি যখন কোনো প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে যাচ্ছেন, আপনি ওই প্রভিন্সের থাকবেন বলে সরকারের কাছে কি বলবো রিটেন স্টেটমেন্ট দিয়েছেন, আপনি আপনার ইন্টারেস্ট শো করেছেন। কারণ শুরুটাই হয়েছিল কিন্তু এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দিয়ে, এবং আপনি ওই পার্টিকুলার প্রভিন্সে ইন্টারেস্ট শো করেছেন। সুতরাং আপনাকে ওই প্রভিন্সকে হোম প্রভিন্স হিসেবে মেনে নিতে হবে, হোম প্রভিন্স হিসেবে আপনাকে ওখানে থাকতে হবে। এর আরও কয়েকটা কারণ রয়েছে, কারণ প্রভিন্স থেকে কিছু ফ্যাসিলিটিস আপনি ভোগ করছেন, যেমন হেলথ কার্ড একজন পার্মানেন্ট রেসিডেন্ট পান, যার বদৌলতে উনি ফ্রি হেলথ সার্ভিস এর সুযোগটা নেন। সুতরাং এটা ইস্যু করা হয় হচ্ছে প্রভিন্স থেকে। আপনার ড্রাইভার্স লাইসেন্স সেটা ইস্যু করা হয় প্রভিন্স থেকে, এডুকেশন প্রভিন্স থেকে। সুতরাং একটা পরিবার যখন ওই প্রতিষ্ঠান প্রভিন্সে যায় প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের আওতায়, তাকে ওই প্রভিন্স, ওটা তার হোম প্রভিন্স, এবং হোম প্রভিন্স ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত উনি কেনেডিয়ান সিটিজেন না হচ্ছেন। উনি আসতে পারবেন, বেড়াতে পারবেন, ঘুরতে পারবেন, টরন্টো হোক ওয়ারেভার উনি যেতে পারবেন উইদিন ক্যানাডা, কিন্তু হোম প্রভিন্স বানাতে পারবেন না। উনি হোম প্রভিন্স তখনই করতে পারবেন যখন উনি কেনেডিয়ান সিটিজেন হয়ে গেলেন, তখন আর এই বারটা রইল না, উনি যে কোনো জায়গায় কানাডার গিয়ে সেটেল করতে পারেন।
আমরা যেটা দেখেছি গত 4-5 বছর ধরে, 2015 সাল থেকে যদি আমরা এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের সময়কাল ধরি, আজকে 2019 সাল, এবং এটা খুব সাধারণভাবেই আমরা নর্মালি দেখি যারা কেনেডিয়ান ইমিগ্রেশন নিয়ে খোঁজ খবর রাখেন বা আগ্রহী, যে 2 বা 3 সপ্তাহ, সাধারণত 2 সপ্তাহ পর পরই ড্র হয় এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের ক্ষেত্রে, ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামের ক্ষেত্রে। পিএনপির ক্ষেত্রেও কি বিষয়গুলো একই রকম, 2 সপ্তাহ 3 সপ্তাহ পর পর ড্র হয়? এবং আমরা এক্সপ্রেস এন্ট্রি ড্রতে যেতে দেখি 3500, 4000, 5000 সংখ্যক মানুষ ইনভাইটেশন পায়। পিএনপির ক্ষেত্রেও কি সংখ্যাটা এরকম? আমাদেরকে একটু যদি ধারণা দেন যে সময়টা কেমন লাগবে পিএনপিতে ড্র হতে বা যেতে, এবং কত মানুষকে তারা একটা ড্রতে আবেদন গ্রহণ অ্যাকোমোডেট করতে পারে। জি, আপনি যদি লক্ষ্য করেন যে ফেডারেল কথাটা হচ্ছে সারা কানাডা নিয়ে কথা, সঙ্গত কারণেই তার ক্যাপাসিটি অনেক বেশি। সাধারণত যে ড্রটা হয়ে থাকে, আপনি যদি লক্ষ্য করেন যে ফেডারেল স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যাদেরকে যত সংখ্যায় ইনভাইটেশনটা দেওয়া হয়, এটা 2500 থেকে 3500-এর মধ্যে একটা সংখ্যা থাকে প্রতি ড্রতে। এবং একটা প্রভিন্সের সঙ্গত কারণেই তার কিন্তু ওই ক্যাপাসিটিটা নেই, সুতরাং এত অ্যাপ্লিকেন্টকে ইনভাইট করা সম্ভব নয়। সাধারণত 300, এক একটা রাউন্ড অফ ইনভাইটেশনে সাধারণত 300 থেকে 500 জনকে, প্রভিন্সিয়াল নমিনির ক্ষেত্রে এটা সংখ্যাটা ওঠানামা করতেই পারে, 300 থেকে 500 অ্যাপ্লিকেন্টকে নমিনেট করা হয়। আর আপনি বলেছেন যে ফ্রিকোয়েন্সির কথা, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সাধারণত ফেডারেল স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে আপনার রাউন্ড অফ ইনভাইটেশনটা হয়। কিন্তু প্রভিন্সিয়াল নমিনির ক্ষেত্রে এই রাউন্ড অফ ইনভাইটেশন বা ড্র যদি আমি বলি, এত ফ্রিকোয়েন্সিতে হয় না। এটা হতে পারে 3 মাস পরে অথবা 4 মাস পরে। এক্স্যাক্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া নেই যে 2 মাস পরেই হবে, 3 মাস পরেই হবে। এটা ভ্যারি করে আবারও সেই প্রভিন্সের অকুপেশনের উপরে ভিত্তি করে, এবং কত জন ইমিগ্রেন্ট বা কত পরিবারকে তাদের আসলে ওই জায়গায় নেওয়া প্রয়োজন, সেই পরিসংখ্যানগুলোর উপরে ভিত্তি করে। খুবই আশাব্যঞ্জক অনেক কিছু শুনলাম আমরা মিস আনাস পারভীনের কাছ থেকে। আমরা যদি দর্শকদের বোঝার সুবিধার জন্য একটু করে বলি যে প্রফেশনগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, কেউ যদি হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট থাকে, মানে এইচএসসি বাংলাদেশের অনুযায়ী, এবং তার যদি কোনো ভোকেশনাল ইনস্টিটিউশন থেকে ট্রেনিং থাকে বা সার্টিফিকেট থাকে, এবং 1-2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, এটা ভাবার কোনো কারণই নেই যে উনি এলিজিবল হবেন না বা ওনার জন্য প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে যাওয়া সম্ভব না। একটু যদি ভাষাগত দক্ষতা ভালো থাকে তাহলে সেভাবেও উনি যেতে পারেন। যারা গ্র্যাজুয়েশন করেছেন বা মাস্টার্স করেছেন তাদের মতো করেই, এবং ততটাই সহজে। তাছাড়া কি একটা ক্যান্ডিডেট বা ক্লায়েন্টের আর কোনো ফ্যাক্টর কাজ করে যেটাতে পয়েন্টটা একটু বেড়ে যায়? যেমন আমরা অনেক সময় বিভিন্ন প্রোগ্রামে বা নিউজ পেপারে বা অনলাইন পোর্টালে দেখি এই প্রভিন্সে এটা থাকলে বেশি পয়েন্ট, ওই প্রভিন্সে এটা থাকলে বেশি পয়েন্ট। এরকম ফ্যাক্টরগুলো কি আসলেই কাজ করে, নাকি এই বিষয়গুলো আসলে নেই? না, রয়েছে। এটা আসলে যেভাবে কাজ করে, এবং খুবই আমি বলবো যে ইফেক্টিভ ওয়েতে কাজ করে, বা একজন অ্যাপ্লিকেন্ট তার প্রোফাইলে একটা বড় ধরনের ভ্যালু অ্যাড করতে পারেন যদি ওনার কোনো পরিবারের সদস্য ওই প্রভিন্সে থাকেন, অথবা উনি সেখানে হয়তো কখনো পড়াশোনা করেছেন, অথবা উনি সেখানে কোনো কাজ করেছেন। আমরা লম্বা সময় ধরে সাসকাচুয়ান প্রভিন্স নিয়ে কথা বলছি, তো আমি যদি সাসকাচুয়ান প্রভিন্সের দিকেই তাকাই, তাহলে আমি বলবো সেখানে একটা ফ্যাক্টর রয়েছে অ্যাডাপ্টিবিলিটি। এই অ্যাডাপ্টিবিলিটির মধ্যে 30 পয়েন্টস। সো 30 পয়েন্ট কীভাবে একজন আউট অফ 100, আপনি খেয়াল করেন এটা একটা বড় সংখ্যা, এই 30 একজন পেতে পারেন যদি ওনার কোনো আত্মীয় থেকে থাকেন। আত্মীয়র একটা ডেফিনেশন রয়েছে, বাবা, মা, দাদা, দাদি, নানা, নানি, আন্টি, আঙ্কেল। কেউ যদি থেকে থাকেন যিনি পার্মানেন্ট রেসিডেন্ট অথবা কেনেডিয়ান সিটিজেন, কিন্তু বসবাস করছেন সাসকাচুয়ান প্রভিন্সে, তাহলে উনি ওইখান থেকে সরাসরি 20 পেতে পারেন। এছাড়াও যদি কেউ কানাডার সাসকাচুয়ান প্রভিন্সে লেখাপড়া করেছেন অন্ততপক্ষে 1 বছর, উনি সেখান থেকে আরও 5 পেতে পারেন, 25। কেউ যদি ওখানে পড়াশোনা করেছেন, তারপরে কাজ করেছেন, অথবা পড়াশোনা করেননি,
শুধু কাজ করেছেন অন্ততপক্ষে 1 বছর, উনি আরও 5 পয়েন্ট পেতে পারেন। সুতরাং এই 30 স্কোরটা উনি অ্যাড করতে পারেন। খুব সহজ করে বললে, যদি পড়াশোনা নাও করেন, কাজ নাও করেন, কিন্তু একজন আত্মীয় রয়েছে, যে আত্মীয়র কথা আমি বললাম, যিনি সাসকাচুয়ান প্রভিন্সে বসবাস করেন, পার্মানেন্ট রেসিডেন্ট অথবা ক্যানাডিয়ান সিটিজেন, ইয়েস, হি অর শি ক্যান অ্যাড 20 পয়েন্টস ইন হিজ অর হার স্কোর। দর্শকদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে এত মনোযোগ দিয়ে আমাদের এই আলোচনা শোনার জন্য। আজকের প্রোগ্রামটিতে আমরা চেষ্টা করেছি প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রাম নিয়ে বিস্তারিত জানার জন্য, এবং দীর্ঘ সময় ধরে মিস শাহনাজ পারভীন এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। যদিও তিনি বাংলাদেশি, কানাডা এবং বাংলাদেশের দুই জায়গায় পেশাগত দক্ষতা এবং থাকার অভিজ্ঞতা তার রয়েছে। তো আজকের প্রোগ্রাম দর্শক আমাদের এই পর্যন্তই থাকবে। আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রাম নিয়ে, বা কোনো স্পেসিফিক শহর নিয়ে, বা কোনো স্পেসিফিক প্রভিন্স নিয়ে, সেটা সাসকাচুয়ান হোক, নোভা স্কোশিয়া হোক, কীভাবে যেতে হয়, কিভাবে কাজ করে প্রোগ্রামটা, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে এটা নিয়ে আপনারা কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে এই কোয়েশ্চেনগুলো, অ্যান্সারগুলোকে অ্যাড্রেস করার। পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে কানাডা ইমিগ্রেশনের অন্য কোনো প্রোগ্রাম নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।